প্রতারণার মামলা করার সঠিক পদ্ধতি, থানা নাকি আদালত? আমি অ্যাডভোকেট পলাশ মণ্ডল। অনেকেই আমার কাছে এসে প্রশ্ন করেন, স্যার আমার সাথে বিশাল প্রতারণা হয়েছে, কিন্তু থানায় গিয়েছিলাম, পুলিশ মামলা নেয়নি। কিংবা অনেকে বলেন, মামলা তো করেছে 2 বছর হলো, আসামি দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজ হচ্ছে না। মনে রাখবেন, মামলা দেওয়া আর মামলা পরিচালনা করা এক বিষয় নয়। দাবা খেলায় যেমন প্রতিটি চাল বুঝে দিতে হয়, আইনি লড়াইও ঠিক তেমনি। আপনার পকেটে যদি সঠিক তথ্য আর আইনের সঠিক ধারা না থাকে, তবে আসামি সহজেই আইনের ফাঁকে বেরিয়ে যাবে। আজ আমরা জানবো মামলার অন্দরমহল, কিভাবে মামলা শুরু করবেন, পুলিশ মামলা না নিলে কি করবেন, আর সবশেষ জানবো উচ্চ আদালতের এমন কিছু গোপন অস্ত্র বা নজির যা ব্যবহার করলে আসামি আর সিভিল ম্যাটার বলে পার পাবে না। চলুন শুরু করা যাক আজকের আইনের পথে আলো ছড়াতে। মামলা শুরুর সঠিক ধাপ। অনেকেই মনে করে থানা ছাড়া মামলা হয় না। এটি ভুল ধারণা। প্রতারণা বা জালিয়াতির ক্ষেত্রে আপনার সামনে দুটি দরজা খোলা থাকে। এক, থানায় এজাহার বা এফআইআর। আপনার অপরাধটি ঘটে যখন অপরাধটি ঘটে আপনি দ্রুত থানায় গিয়ে লিখিত অভিযোগ দেবেন। সেটি রেকর্ড হয়, তবেই একে বলা হয় এজাহার। পুলিশ নিজেই আসামিকে ধরার ক্ষমতা রাখে। তখন থানায় এজাহার দেওয়ার সময় ঘটনার বর্ণনা খুব সংক্ষিপ্ত কিন্তু সুনির্দিষ্ট হতে হবে। তারিখ, সময় এবং কত টাকা বা কি সম্পদ প্রতারণা হয়েছে তা সুস্পষ্টভাবে লিখুন। 2, ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা। থানা যদি কোনো কারণে আপনার মামলা নিতে অস্বীকার করে, যেটি প্রায়ই ঘটে থাকে, তবে ভেঙে পড়ার কিচ্ছু নেই। আপনি সরাসরি ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে আইনজীবীর মাধ্যমে মামলা করতে পারেন। একে বলা হয় সিআর মামলা। আদালত অভিযোগ শুনে সরাসরি পুলিশকে তদন্তের নির্দেশ দিতে পারে অথবা নিজেই আসামির বিরুদ্ধে সমন জারি করতে পারে। তদন্তকারী কর্মকর্তা আয়ুর সাথে আপনার ভূমিকা। মামলা করার পর শুরু হয় তদন্ত। এখানেই আমরা সবচেয়ে বড় ভুল করি। আমরা মনে করি পুলিশ সব খুঁজে বের করবে। না, মনে রাখবেন, আপনার কাছে থাকা সব ডিজিটাল প্রমাণ, যেমন হোয়াটসঅ্যাপের চ্যাট, টাকা লেনদেনের স্ক্রিপ্ট এবং ভয়েস রেকর্ড, সবই পেন ড্রাইভ বা সুন্দরভাবে প্রিন্ট করে তদন্তকারী কর্মকর্তার কাছে জমা দিবেন এবং সেটির একটি রিসিপ্ট কপি নিজের কাছে রাখবেন। আপনার সক্রিয়তাই মামলার চার্জশিটকে শক্তিশালী করবে। উচ্চ আদালতের সিদ্ধান্ত ও নজির, দ্য মাস্টার স্ট্রোক। প্রতারণার মামলার সবচেয়ে বড় বাধা হলো আসামি পক্ষের আইনজীবীর সেই চিরচেনা সংলাপ, মহামান্য আদালত, এটি একটি সিভিল ম্যাটার বা দেওয়ানি প্রকৃতির মামলা, টাকা লেনদেনের বিষয়, এটি একটি ফৌজদারি আদালতে চলতে পারে না। এই এক কথা বলে আসামিরা মামলা থেকে অব্যাহতির চেষ্টা করে। কিন্তু আপনি যদি সচেতন হন, তবে আপনার আইনজীবী এখানে উচ্চ আদালতের প্রেসিডেন্ট বা নজির ব্যবহার করবেন। ৭২ নং ডিএলআর এবং ৭০ ডিএলআর উচ্চ আদালতের একাধিক সিদ্ধান্তে বলা হয়েছে, শুধু একটি বিষয় দেওয়ানি প্রকৃতি হওয়ার কারণে সেটি ফৌজদারি প্রতিকার বন্ধ হয়ে যায় না। যদি আসামির উদ্দেশ্য শুরু থেকে অসৎ থাকে বা ইনিশিয়ালি যদি সেটা অসৎ উদ্দেশ্য হয়, তবে সেটির বিচার দেওয়ানি বা ফৌজদারি উভয় আদালতে সমান তালে চলবে। সহজভাবে উদাহরণটা দেই। কেউ আপনার থেকে জমি বিক্রি করার কথা বলে টাকা নিল, কিন্তু জমি আপনার নামে রেজিস্ট্রেশন করছে না। এটি শুধু চুক্তির লঙ্ঘন নয়, এটি 420 ধারার অপরাধ। আপনি উচ্চ আদালতের নজির MA খালেক ভার্সেস স্টেট ব্যবহার করে মামলা প্রমাণ করতে পারেন যে আসামি শুরু থেকেই আপনাকে ঠকানোর পরিকল্পনা করেছিল। যখন আপনি কোর্টে ডিএলআর বা বিএলসি রেফারেন্স দিবেন, তখন আসামি পক্ষ আর সিভিল ম্যাটার বলে পার পাবে না। এটি হলো আপনার এক্সপার্ট লিগ্যাল মাইন্ডের কাজ। এবার আসি আমরা টাকা উদ্ধার এবং সাজার ভয় দিলে কি হবে। অনেকে বলেন, স্যার আসামিকে জেল খাটিয়ে আমার লাভ কি, আমি তো টাকা ফেরত চাই। বাস্তবতা হলো আসামি তখনই টাকা ফেরত দেবে যখন সে জেলের ঘানি টানার ভয় পায়। দণ্ডবিধির 420 ধারায়
সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। আপনি যখন শক্তভাবে মামলা পরিচালনা করবেন এবং বিচারক আসামির বিরুদ্ধে চার্জ গঠন করবে এবং জামিন বাতিল করবে, ঠিক তখনই আসামি সুর পাল্টে যাবে। যখন সে দেখবে আদালতের বারান্দায় তাকে বারবার হাজির হতে হচ্ছে এবং জেলের দরজা তার সামনে খুলে যাচ্ছে, তখন সে নিজেই আপনার সাথে পাওনা পরিশোধের আপোষ করতে চাইবে। আপনি এই চাপটি তৈরি করা খুবই জরুরি। টাকা আদায়ের চাবিকাঠি হলো আসামিকে আইনিভাবে কোণঠাসা করা। দর্শক, আইন অন্ধকার নয়, বরং আইন আমাদের সুরক্ষার আলো। শুধু আপনাকে জানতে হবে সঠিক দরজা কোনটি এবং কখন কোন ঢাল ব্যবহার করবেন। প্রতারিত হয়ে ঘরে বসে চোখের জল না ফেলে প্রমাণের শক্তিতে লড়ুন। মনে রাখবেন, সচেতনতাই আপনার সবচেয়ে বড় সুরক্ষা। আজকের এই আলোচনাটা যদি আপনার উপকারে আসে, তবে ভিডিওটি শেয়ার করে অন্যকে সচেতন করার সুযোগ তৈরি করুন। আপনার যদি কোনো আইনি প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট বক্সে জানান। আগামী পর্বে হয়তো আপনার প্রশ্ন নিয়েই আলোচনা হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আইনের পথে চলুন। ধন্যবাদ।